আমাদের সাথে যোগ দিয়েছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আমরা কথা বলবো, এরই সাথে আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা। মিতি সানজানা, ইন্ডিপেন্ডেন্টের সংবাদ দুপুরের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মৃত্যুদণ্ডের বিধান ধর্ষণের মতো অপরাধ কমাতে কতখানি সাহায্য করবে, আইনজীবী হিসাবে আপনার প্রতিক্রিয়া আমরা একটু জানতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যদিও মৃত্যুদণ্ড অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে না, কিন্তু আমাদের আসলে ধর্ষণের মতো অপরাধ যে মাত্রা আসলে পাচ্ছে আমাদের দেশে বলি বা এই সাউথ এশিয়াতে, কাজে আমার কাছে মনে হচ্ছে যে মৃত্যুদণ্ডের যে বিধান রেখে আজকে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এটি অত্যন্ত আসলে কার্যকরী হবে বলে আমি মনে করি। কেননা আমাদের দেশের মানুষরা মৃত্যুদণ্ডকে তারা ভয় পায় এবং এটি একটি সিরিয়াসলি তারা নেয়, যেটা আপনার যাবজ্জীবন কারাদণ্ড যেটি এক্সিস্টিং বিধান রয়েছে সেটাকে কিন্তু সেভাবে গুরুত্ব সহকারে নেওয়া হয় না। তাছাড়া এক্সিস্টিং যে বিধান রয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড সেটি নিয়েও নানান ধরনের ধোঁয়াশা রয়েছে, যার ফলে আপনার এখানে কিন্তু একটি কনফিউশন সবসময় থেকে যায়। এখানে আইনে জেল কোডে বলা হচ্ছে যে 30 বছরের বিধান, মানে 30 বছর আজীবন কারাদণ্ড মানে হচ্ছে 30 বছর। আবার আরেক আইনে বলা রয়েছে যে সেটা হিসেব করলে দেখা যাচ্ছে 20 থেকে 22 বছর হয়, যার ফলে প্রত্যেকটি অপরাধীর কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের একটি কিন্তু সবসময় ভাবে তারা যে আজ হোক কাল হোক আমি ফ্রি হয়ে যাব, যার ফলে এই একটি গুরুতর অপরাধটিকে তারা কিন্তু খুব হালকা ভাবে নিয়ে থাকে। কাজে আমার কাছে মনে হয় যে অপরাধের গ্র্যাভিটি এবং এই অপরাধের সিরিয়াসনেস টিকে আসলে বোঝানোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধান আসলে এটি আসলে উপযুক্ত সাজা বলে আমি মনে করি। ব্যারিস্টার মিতি সানজানা, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এরপরে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আজকের যেই আইন সংশোধনের যেই প্রস্তাব উত্থাপিত হলো এবং যেটি অনুমোদন হলো, আগামীকাল অধ্যাদেশ জারি হলে সেটা আইনে পরিণত হবে। পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে আইনে পরিণত হওয়ার পরের প্রক্রিয়াগুলো কি হলো, কোন মামলাগুলো এই আইনের অধীনে থাকবে, আর আগের যে আইন ছিল নারী ও শিশু নির্যাতন সেই আইনে কোন মামলাগুলো পরিচালিত হবে, সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে আগেই যুক্ত হয়েছিলেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, অনেক দিনের দাবি ছিল, যখন ঘটনা ঘটে তখনও কিন্তু এই আইনটা সংশোধনের দাবি ওঠে। এর মধ্যে 2013 সালে একবার এই আইনটার একটা সংশোধন হয়েছিল, কিন্তু কোনো বড় কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনি দেখেন যেটি ব্যারিস্টার মিতি সানজানা বলছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না যে সর্বোচ্চ দণ্ড মানে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে তিনি নন। মানে মৃত্যুদণ্ড থেকে আসলে পৃথিবীর অনেক দেশই বেরিয়ে এসছে, কিন্তু মৃত্যুদণ্ড তো আসলে কেউ দিতে চায় না। আসলে আইনের শাসনটা বাস্তবায়ন করার জন্য এক ধরনের যারা দুষ্কৃতিকারী তাদের ভয় দেখানো, যাতে এই কাজে তারা না আসে। মানে আসলে কিন্তু আইনের মেসেজটা সেটাই যে তুমি যদি এই কাজের মধ্যে যুক্ত হও তাহলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে, সেই মেসেজটাই কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আজকের যে আইনটা সংশোধন হলো, আপনি যেটি বলছিলেন যে কালকে সেটি প্রজ্ঞাপন আকারে জারি হবে এবং সেটি অধ্যাদেশ আকারে জারি হবে। এবং এটি বাস্তবতা, আপনি জানেন যে এটি আইন হতে হলে আমাদের সংসদ লাগবে, যেহেতু জাতীয় সংসদ এখন অধিবেশনে নেই, ফলে সরকার মনে করছে যে এটি ইমিডিয়েট আসলে ইফেক্ট দেওয়া দরকার। যেহেতু বেশ কিছু ঘটনা ঘটে গেছে, সেজন্য সরকার সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করবেন আগামীকাল। এবং যখন সংসদ বসবে তখন এটি 60 দিনের মধ্যে সংসদ বসবে এবং সংসদ বসলে সংসদে সেটি আইন আকারে পাস হবে। এবং এখন তো শুধু একটি বিধান সেখানে যুক্ত করা হয়েছে, যে এখন যেটি আছে যাবজ্জীবন কারাদণ্ড, সেটি আপনি মৃত্যুদণ্ড পর্যন্ত নেওয়া হয়েছে, কিন্তু এই আইনটিতে আরও অনেক ধারা আছে, সেগুলো আসলে সংশোধন করতে হবে, না হলে আবার এখানে কন্ট্রাডিকশন হবে। আইনটি আপনি যদি দেখেন সেটি আগাগোড়াই আসলে সেটি একটা প্রস্তাবনা সংশোধন প্রস্তাব করতে হবে, শুধুমাত্র একটা লাইন সংশোধন করলে হবে না। কারণ মৃত্যুদণ্ডের প্রস্তাব আপনি যখন বিধানটা কার্যকর করবেন তখন তার আগের যে আইনের বিধানগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে। এখন যেহেতু এই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে এমন হবে না তো, দেখা গেল যে ধর্ষিত হওয়ার পরে তাকে হত্যা করা হতে পারে, যেহেতু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এক, দ্বিতীয় হচ্ছে এখন আরও বেশি ধামাচাপা দেওয়া হতে পারে বিষয়গুলো, আইন বা সালিসি বা মামলার জায়গাটা কমে যেতে পারে। না, বিদ্যমান যে আইন, এখন যে আইন আছে মহিলা ও নারী ও শিশু বিষয়ক যে আইন, সেই আইনেও কিন্তু যদি কোনো নারীকে ধর্ষণের পর হত্যা করা হয় তাহলে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে, যদি হত্যা করা হয়, উনি যদি মারা যান যদি। কিন্তু শুধু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান নেই। যদি ধর্ষণ প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড এখন দেয়া যায় না।
এখন সেটি আসলে সংশোধন করা হলো এবং ধর্ষণ যদি প্রমাণিত হয় সেই ধর্ষণকারীর মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা তিনি পাবেন, সেটি আসলে এই আইনের মেসেজ। মানে আসলে সরকার এখানে স্পষ্ট একটা বার্তা দিতে চেয়েছে যে এই যে জনমত যেটি একটি সারা দেশে গড়ে উঠেছে, বেশ আপনি কুমিল্লার কথা বলছেন, কুমিল্লার সেই ঘটনারও কিন্তু বিচার হয়নি, যেটি একটা খুবই নিরাপদ এলাকায় সেটি ছিল, একটি ক্যান্টনমেন্টের মধ্যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কিন্তু বিচার হয়নি। এরকম অনেক ধর্ষণের ঘটনার বিচার হয় না। এবং আমরা বেশ কয়েকটি গবেষণা দেখছিলাম যে এবং যেগুলো আইনের আওতায় আসে মাত্র 3%, 97% ধর্ষণের ঘটনা কিন্তু আড়ালেই থেকে যায়। এখন একটা যেটা হবে, যেসব ঘটনাগুলো আড়ালে থাকছে সেগুলো হয়তো কমবে, কারণ আইনের চাপ যদি থাকে, আইনের শাসন যদি আসলে থাকে। আপনি দেখেন আপনার কাছে আবার ফিরবো যেহেতু মৃত্যুদণ্ড কিন্তু হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু তারপরও হত্যা কতটা বা খুন কতটা কমানো গেছে সেই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে ব্যারিস্টার মিতি সানজানা রয়েছেন, আমরা আবার একটু তার কাছে যাই। মিতি সানজানা, জানতে চাইবো যে আগামীকাল অধ্যাদেশ জারি হলো, তো সেটা আইনে পরিণত হলো, এখন কোন মামলাগুলো, ধর্ষণের কোন মামলাগুলো এখন এই আইনের ভেতরে থাকবে, বা যেই মামলাগুলো এখন চলমান, ঘটনা আগের, এখনো বিচারের রায় হয়নি, সেগুলোও কি এই মামলার অধীনে আসবে কিনা একটু বিস্তারিত পরিষ্কার হতে। আমি একটু স্পেসিফিক করে দিই, বাশারের সঙ্গে একটু যুক্ত করে দিই যে এই যে সর্বশেষ যে আলোচিত যে ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জ, এটা তো ধরেন 1 মাস আগের ঘটনা, এটিকে কি এই আইনের আওতায় আনা যাবে কিনা? জি দেখুন, অতীতে আমরা দেখেছি যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি যে এই আইনেটি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ মানে পূর্বের থেকে এই আইনটি বলবৎ থাকবে বলা হয়েছে, যে আগের কেসগুলো সেই এই আইনের আন্ডারে আসবে। তো এখন আমরা তো দেখিনি আসলে যে কিভাবে কি পরিবর্তনগুলো এসছে বা কিভাবে আসলে এটি আজকে মাত্র নীতিগত অনুমোদন পেল এটি মন্ত্রিসভায়। তো এর পরবর্তীতে আসলে কিভাবে এটিকে কি কোনো রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হবে কিনা বা কি করা হবে, এটি আসলে আমরা পূর্ণাঙ্গ যখন আমরা দেখব, সমস্ত পরিবর্তনটি আমরা যখন দেখব, তাহলে তখন আসলে এটিকে বলা যাবে যে কোন মামলাগুলো আসলে এর ভেতরে আসবে বা কিভাবে আসলে ট্রায়ালটা হবে, যে আপকামিং গুলো আসবে নাকি এক্সিস্টিং এর মধ্যে থাকবে। তো কাজেই অতীতে যদিও এক্সাম্পল রয়েছে এ ধরনের, যে আগেকার বিষয়গুলোকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এগুলোকে আনা হয়েছে অ্যামেন্ডেড আইনের আওতায়, কিন্তু এটি এখন আমাদের একটু অপেক্ষা করার বিষয় এবং দেখবার বিষয় যে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে, এবং সেই পরিবর্তনের আলোকে অন্যান্য যে ধারাগুলো রয়েছে আনুষঙ্গিক, যেগুলো আসলে এই পরিবর্তন কি হলে অন্য ধারাগুলোকে হয়তো সেটি ইফেক্ট করতে পারে, তো সেই ধারাগুলোকে আসলে কিভাবে কি করা হচ্ছে, কতটুকু পরিবর্তন আসছে, সেটা আমরা যখন জানবো। আজকে তো নীতিগত অনুমোদন পেল, এরপরে এটি যাবে আইন মন্ত্রণালয়ে, সেখান থেকে তারা এটিকে আসলে প্রিপেয়ার করবে এবং সুনির্দিষ্ট গাইডলাইন নিয়ে তারপর এটি রাষ্ট্রপতি যাবে। তো এই পূর্ণাঙ্গ আইনটি দেখার পরে আসলে আমরা বোঝা যাবে, পূর্ণাঙ্গ সংশোধন দেখার পরে আমরা আসলে বলতে পারবো যে পরবর্তীতে কি হতে যাচ্ছে। ব্যারিস্টার মিতি সানজানা, একটা বিষয় একটু পরিষ্কার হওয়ার জন্য, যে এই যে ধর্ষণের ঘটনাগুলোর পর এই একটু দাবি উঠেছে, একটা তো সর্বোচ্চ সাজা, আরেকটি উঠেছে যে যাতে দ্রুততম সময়ে বিচার পাওয়া যায়, সেজন্য দ্রুত বিচার আইনে এই মামলাগুলো নেওয়া যায় কিনা। আমরা জানি যে নারী শিশু নির্যাতন আইনে যে মামলাগুলো হয় সেগুলো 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান আছে। সেই ক্ষেত্রে এই মামলাগুলো আসলে দ্রুত বিচার আইনে নেয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা? না, এটি তো আসলে কোনো বাধা নেই, 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা, কিন্তু আসলে দেখা যায় যে এত বেশি ওভারবার্ডেন আমাদের কোর্টগুলো, এবং যার কারণে কিছু কিন্তু অবকাঠামোগত দুর্বলতা রয়ে গিয়েছে, এবং সেই সাথে সাথে এটা কতটুকু সমীচীন মেনশন করা জানি না, মিথ্যা মামলাও হয় অনেক ক্ষেত্রে, যদি এটি সমীচীন নয় এই কথাটি বলা। তো সবকিছু মিলে আসলে এটি আসলে যদিও হবার কথা, তারপরেও আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে, অবকাঠামো নিয়ে ইনফ্রাস্ট্রাকচারের যে ইয়েগুলো রয়েছে দুর্বলতা, সেটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটি শক্তিশালী জনমত গড়ে উঠেছে, সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছে, এবং রাষ্ট্র কিন্তু এটিকে স্বাগত জানাচ্ছে, সরকারের পক্ষ থেকেও কিন্তু এই যে জনমত গড়ে উঠেছে বা জনগণের যে দাবিটি, এটিও কিন্তু তারা খুব সিরিয়াসলি নিচ্ছে, এবং সেই সাথে সাথে কিন্তু তাদের পক্ষ থেকে আমরা একটি সদিচ্ছা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু বলছেন যে হ্যাঁ, শুধুমাত্র এই আইনটি থাকলেই চলবে না, কঠোর আইন, এটির বাস্তবায়ন। তো এটি তো আসলে ভিন্ন ভিন্ন এক একটা আলাদা আলাদা বিষয়, এবং অনেকে হয়তো এটিকে অনেক তীব্র সমালোচনা করছেন যে আইন তো হয়ে গেল, আইনের তো সংশোধন
হয়ে গেল, কিন্তু এখন কি তার মানে সবকিছু দ্রুত বিচার হয়ে যাচ্ছে, সবাই বিচার পেয়ে যাচ্ছে? তো ভালো, এই যে ক্রিটিসিজম গুলো হচ্ছে, কনস্ট্রাকটিভ যে গঠনমূলক সমালোচনা, এগুলো ভালো, এগুলো খুবই সহায়ক। আসলে এই জনমত গঠন, শক্তিশালী যে আপনার প্রতিরোধ, এগুলো আসলে খুবই খুবই জরুরি। এই 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 সমস্ত জনমতের কারণেই কিন্তু আজকে আমরা রিফ্লেকশনটি দেখতে পাচ্ছি, যে আজকে আইনটিতে এত মিতি সঞ্জনা, আমি যদি আবার আইনটার মধ্যে আসলে স্পেসিফিক আসি, যে 2000 সালে যে আইনটি পাশ করা হয়েছিল, যেটি সংশোধন হবে, সেই জায়গায় আসলে ধর্ষণ প্রমাণ করা কিন্তু খুব কঠিন একজন নারীর পক্ষে। মানে তার শারীরিক যে পরীক্ষাটা, সেটাকেই মুখ্য ধরা হয়। আপনি কি মনে করেন যে আইন যেটি সংশোধন হচ্ছে, সেই জায়গাটায় এই জায়গাটাও বোধহয় সংশোধন প্রয়োজন? কারণ একদিন বা 24 ঘন্টা বা 48 ঘন্টা পেরিয়ে গেলে ওই নারীর এমনিতেই তো তার একটা মনস্তাত্ত্বিক একটা চাপে থাকে, তারপরে ওই সময় হাসপাতালে গিয়ে তার পরীক্ষা করে এটা প্রমাণ করা, এটা কিন্তু অনেক সময় আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। আপনার কি মনে হয় যে এই জায়গাটাও একটু কিছু যুক্ত করা যায়, যাতে ওই নারী 2 দিন পরে বা 3 দিন পরেও বিষয় যেমন রয়েছে, সেখানে কিন্তু একটা সোশ্যাল যে কন্টেক্সট গুলো, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, যে সোশ্যালি আসলে একজন ভিকটিম, তিনি যখন এই ধরনের অপরাধের শিকার হন, তিনি তার কাছের লোককেই তিনি বলতে পারেন না কয়েকদিন, এমন একটি ট্রমাটাইজড অবস্থার মধ্যে দিয়ে তিনি যান, তিনি কাছের লোককেই জানাতে পারেন না, তিনি ভয় পান পুলিশ স্টেশনে যেতে। এই ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে, যে আমাদের যে সংশ্লিষ্ট যে ভিকটিম, তিনি কিন্তু বলছেন যে আমি ইউপি চেয়ারম্যানের কাছে গেছি, কিন্তু উনি পুলিশের কাছে যাওয়ার কথা চিন্তা করতে পারছেন না। উনি ইউপি চেয়ারম্যানের কাছে কেন যাচ্ছেন? তিনি ভাবছেন যে এটার যদি কোনো সালিশ হয়, মীমাংসা হয়, এটি কিন্তু তার চিন্তায় রয়েছে, কিন্তু সে কিন্তু পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না। তো তার মানে এই জায়গাটিকেও আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তার মানে আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, সেখানে সেটি তো আমরা জানি যে সেটি নারী বান্ধব নয়, যার ফলে একজন নারী, তিনি কিন্তু সবসময় ভীত থাকেন একটি থানায় যেতে, পুলিশ স্টেশনে যেতে, এবং বিচার প্রক্রিয়াটি যে সমগ্র যে বিচার ব্যবস্থা, সেটিও আসলে নারীর এগেইনস্ট, আমি বলবো নারী বান্ধব না। এখানে বারবার একই কথাই আসতে হচ্ছে, যে এভিডেন্স অ্যাক্ট রয়েছে, সেটি 150 বছরের পুরানো আইন, যে আইনটিতে বলা হচ্ছে যে একজন নারীকে যদি স্বাভাবিকভাবে দুশ্চরিত্রা দেখানো যায়, সেটি আসলে অপর পক্ষের জন্য সেটি একটি প্লাস পয়েন্ট। তো এই আইনগুলো কিন্তু আস্তে আস্তে রিপিল করার চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। তা না হলে একজন, আমাদের এখানে ক্যামেরা ট্রায়ালের সেরকম কোনো ব্যবস্থা নেই, এবং একজন নারী, তিনি কিন্তু সবসময় তাহলে তিনি ভীত থাকবেন। একটি যে কমপ্লেন, সেই কমপ্লেনটি তিনি যে করবেন, বা সেই কমপ্লেন নিয়ে তিনি যে যাবেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিচারের আশ্রয়ে তিনি যাবেন, সেটি যদি নারী বান্ধব না হয়, তখন তো তারা আসলে কমপ্লেন করতে যাবেন না। তো আইন প্রয়োগের সাথে সাথে এই যে এই অ্যাসপেক্ট গুলো, প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্ট গুলো, সামাজিক যে অ্যাসপেক্ট গুলো, আপনি চিন্তা করুন, একটি আইনের পরিবর্তন করা, এটি কিন্তু একটি খুবই কঠিন একটি ব্যাপার, এটি কিন্তু সহজ নয়। একটি আইনের যখন পরিবর্তন করতে যাচ্ছি, এটি খুব একটি কঠিন কাজ। এখানে আমাকে সোশ্যাল কন্টেক্সট বুঝতে হবে, রিলিজিয়াস কন্টেক্সট বুঝতে হবে, সিভিল সোসাইটি থেকে কি তাদের মতামত আসছে, এরকম বিভিন্ন বিষয়গুলোকে চিন্তা করা একটা। কিন্তু দেখুন কত দ্রুততম সময়ের মধ্যে এই আইনটির আমরা দেখলাম যে সংশোধন উত্থাপন করার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে এটি চলে আসছে, এরকম একটি সংশোধন, এরকম একটি যুগান্তকারী একটি সংশোধন। মিতি সঞ্জনা, আমি একটা জায়গায় আপনি বলছিলেন যে আসলে ভিকটিম তো তার আপনজনের কাছেই প্রথম যায়, এবং তারপরে কিন্তু তাকে যেতে হয় আসলে পুলিশ স্টেশনে, তার নিকটবর্তী যে থানায়, যেখানে তিনি যে অভিযোগটা আসলে করেন। কিন্তু আমরা অনেক সময় দেখি যে থানায় গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই ভিকটিম আসলে তিনি যে অভিযোগটা করতে যান, তার অভিযোগটা খুব দ্রুততম সময়ে যে মামলায় পরিণত হয়, তেমনটি হয় না। অনেক সময় আপোষ মীমাংসার চেষ্টা করা হয়, নানাভাবে তাকে আবার থানা থেকেও এক ধরনের নিগ্রহের চেষ্টা করা হয়। মানে এই বিষয়গুলো আমরা সরকার থেকে দেখি, যে সরকারের প্রধানমন্ত্রী বা সরকার উচ্চ পর্যায় থেকে যেরকমভাবে বিষয়টা চাওয়া হয়, মানে আজকে যেরকমটি চাওয়া হলো, আপনি যেটি বলছিলেন, ডেফিনেটলি একটি আইন পরিবর্তন করা একটা বিরাট বিষয়, এবং আমরা দেখলাম কিন্তু 2 সপ্তাহের মধ্যেই একটা আইন সংশোধনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিল, এবং কাল থেকে সেটি কার্যকর। তারা বললেন যেহেতু সংসদ এখন নেই, এখন সেটি অধ্যাদেশ আকারে কার্যকর হবে। কিন্তু মাঠ পর্যায় পর্যন্ত আমি বুঝাচ্ছি যে একেবারে একজন পুলিশ স্টেশন, থানা, ওসি পর্যন্ত কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে, সেটিও কি আইনে থাকতে হবে, নাকি অন্য কোনো বিধি দিয়ে সেটি নিশ্চিত করা সম্ভব হতে পারে? হ্যাঁ জি, এখানে আপনি দেখুন অনেকগুলো বিষয়টার সাথে জড়িত। এখানে কিন্তু যখন পুলিশ কমপ্লেন নিতে চাচ্ছে না, পুলিশের বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন করা যায়। কিন্তু এখানে দেখা যায় কি, যে
ভীতি একটা মানুষের ভিতরে প্রথমত যে ভীতি কাজ করে সেটা হচ্ছে যে সোশ্যালি একটা স্টিগমাটাইজড হওয়ার ভয়। প্রথমত তারা একটা ডিসক্লোজই করেন না। এই যে আমরা বারবার বলছি যে অনেক কেস রিপোর্টেড হচ্ছে, আপনি দেখুন গত 2 সপ্তাহে এত কেস যে রিপোর্টেড হচ্ছে, তার মানে কিন্তু এই আন্দোলনের যে পজিটিভ সাইডটা আপনি দেখুন, আইন পরিবর্তনের পজিটিভ দিকটি আপনি একটু দেখার চেষ্টা করুন যে এই পজিটিভ চেঞ্জটা তাদের ভেতরে আসছে, তারা সাহস করে এগিয়ে আসছেন বিষয়গুলোকে রিপোর্ট করার জন্য। তো তার মানে এই জনমত, এই সামাজিক প্রতিরোধ, এই আইন পরিবর্তন, এই যে এত কথা হচ্ছে এবং এটিকে যে অনেক, এটি একটি অত্যন্ত গুরুতর ইস্যু এবং এটিকে রাষ্ট্র গুরুত্ব সহকারে দেখছে, এই বিষয়গুলো তো আসলে মানুষকে কিছুটা হলেও সাহস দিচ্ছে বলেই তারা এগিয়ে আসছে। গত 2 সপ্তাহে তো অনেক রিপোর্টেড কেস আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জানি যে প্রচুর আনরিপোর্টেড কেস, এবং মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে না, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা না, কিভাবে এটিকে আপোষ মীমাংসা করা যায়, মামলাই তো করতে আসতে চায় না। তবে সেক্ষেত্রে অবশ্যই যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। তিনি যদি মামলা নিতে অস্বীকার করেন সেখানেও তো তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এবং যেহেতু আজকে আমরা এটাও নিউজের হেডলাইনে দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলছে যে শুধু কঠোর আইনই নয়, সেই সাথে সাথে কিন্তু এটি যে দ্রুত কার্যকর করবার জন্য যাবতীয় ব্যবস্থা সেটা কিন্তু সরকার নেবেন। এখন ধরুন রাষ্ট্র আর সরকার প্র্যাকটিক্যালি দুটো আলাদা, মানে থিওরিটিক্যালি আলাদা বিষয় হলেও দুটি তো আসলে এক। তো সরকার তো বিচার ব্যবস্থাকে তো আর সে প্রভাবিত করতে পারবে না, কিন্তু কি পারবে, এটাকে এক্সপিডাইট করতে পারবে, প্রসেসটাকে স্পিডি করতে পারবে। যেহেতু রাষ্ট্রপক্ষে এই মামলাটি রাষ্ট্রপক্ষের কাছে চলে যাচ্ছে, তখন কিন্তু সরকারের অবশ্যই একটি বড় এখানে সুযোগ রয়েছে কিভাবে এক্সপিডাইট করে, এবং এক্সপিডাইট করছে দেখেই কিন্তু দেখুন দ্রুত আসামিরা গ্রেফতার হচ্ছেন এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই সদিচ্ছা আছে, এবং এখানে যদি আমাদের সামাজিকভাবে আমরা এটিকে অ্যাকসেপ্ট করি, একটা ভিকটিম ব্লেমিং বাদ দিয়ে আমরা ভিকটিম ব্লেমিং না করে, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিকটিম ব্লেমিং অনেক আমরা রিনাউন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে, সো কল সেলিব্রিটিদের কাছ থেকে মিথি সানজানা, আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র আন্দোলন আর মানুষের চাওয়ার মুখে ধর্ষণের আইন সংশোধন হতে যাচ্ছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে আগামীকাল অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। আমাদের সাথে স্টুডিওতে আগে থেকে ছিলেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। ব্যারিস্টার মিথি সানজানার বক্তব্য আমরা শুনছিলাম, অনেক বিষয় কিন্তু পরিষ্কার। একটা বিষয়ে একটু ছোট্ট করে জানতে চাইবো, শুধু ধর্ষণের মামলাই নয়, সেটি খুনের মামলা হোক বা যে কোনো বিষয়ে সাক্ষী এবং আলামত হচ্ছে বিচারের প্রাণ আসলে। তো সেক্ষেত্রে সাক্ষী সুরক্ষা আইনটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে, নিয়ে আলোচনাও হয়েছিল, 2011 সালে বেশ আলোচনা হয়েছিল, সেইটা তো এখন জরুরি হয়ে গেল নাকি? না, ডেফিনেটলি সাক্ষী সুরক্ষা আইন যেমন বাদী সুরক্ষা আইনও করতে হবে। মানে যিনি বাদী, আমি বলছি যে ভিকটিম যিনি হন এই ধর্ষণের ক্ষেত্রে, বাদীকে কিন্তু সামাজিকভাবে একটা সুরক্ষার জায়গাও কিন্তু তৈরি করতে হবে। না হলে কিন্তু এই যে মানসিক একটা মেন্টাল ট্রমার মধ্যে তো পড়ে যায় প্রথমেই। সে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে সব বিভাগীয় শহরগুলোতে আছে, কোনো জেলা শহরে নেই। তো সে কার কাছে যাবে? মানে তার পরিবারের কাছে যাচ্ছে, পরিবার লোক লজ্জার ভয়ে বলতে যাচ্ছে না, আবার আরেকবার নির্যাতনের ভয়। আপনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলে সে আরেকবার অপদস্থ হবে কিনা সেই এক ভয় তার কাজ করে। সেই জায়গায় সাক্ষীর যে সুরক্ষার আপনি যেটা বলছেন সেটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ হয়। এবং এটি নিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে, যুদ্ধাপরাধীর আইনে যখন বিচার হচ্ছিল তখন কিন্তু সাক্ষীদের বাড়িতে হামলা হয়েছে। মানে সাক্ষীদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত বিচার কাজটা কিন্তু শেষ করতে পারবেন না, কারণ সাক্ষী সাবুদের উপর নির্ভর করবে শেষ পর্যন্ত অপরাধীকে নিশ্চিত করা এবং তার বিচার নিশ্চিত করা। আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আগামীকাল যে আইনের অধ্যাদেশ আকারে যে আইনটি পাশ হতে যাচ্ছে সেই বিষয়ে।